ইয়োর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া হক। এই উত্তপ্ত গরমে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। যখন জুমে আসবেন তখন অবশ্যই মোবাইলটা এইভাবে ধরবেন এবং ক্যামেরা অন রাখবেন। ক্যামেরা অফ রাখলে আপনাদেরকে আমরা অন এয়ারে আনতে পারি না। আর যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন, গরমে একটু হলেও স্বস্তি পাবেন। কারণ আজকের আড্ডাটা না মানে কি বলবো, শুনলেই মনে হবে ও মাই গড যদি আমি পেয়ে যেতাম। আজকের টপিকটা হচ্ছে 1 কোটি টাকা পেলে কি করবেন। বলেন কি করবেন? আমরা আজকে এই টপিকটা নিয়ে আড্ডা দিব এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য স্টুডিওতে আছেন দুজন বন্ধু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন সাচিনুর সাচি, ব্যবস্থাপনা পরিচালক কুইনি লিমিটেড, এবং তার পাশেই আছেন নহরে জান্নাত মিষ্টি, স্বত্বাধিকারী আরওয়া। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আর আজকের এই অনুষ্ঠানে এসে আরও খুব বেশি ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ আপু, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভীষণ ভালো লাগছে। টপিকটাই এমন, হ্যাঁ গল্প করব। মানে 1 কোটি টাকা পেলে ইনস্ট্যান্ট 1 কোটি টাকা পেলে কি করবেন? এটাই আমার মনে, আমার তেমনিতে বিপি লো। আমি যদি ইনস্ট্যান্ট মানে একদম এক্ষুনি পাই তাহলে হঠাৎ করে দেখা যাবে প্ল্যান করার আগে আমি নিজেই আমিও হতে পারি, যেহেতু আমিও বিপি লো পেশেন্ট, আমিও হতে পারি। তাই না? হ্যাঁ হতে পারি। তাহলে 1 কোটি টাকা পাওয়ার সাথে সাথে আগে আমাদের করতে হবে কি, 2টো সিদ্ধ ডিম কিনে নিতে হবে। আমরা অবশ্যই আমাদের আড্ডায় যাব। আগে আপুর কাছে আসি। আপু, এই যে কুইনি লিমিটেড, হ্যাঁ আমি আপনার এই বিজনেসটা নিয়ে একটু জানতে চাই। কখন থেকে আপনি বিজনেস শুরু করেছেন? আমি 2016 সাল থেকে এই বিজনেসের সাথে, বাট আমার আগে আমার আম্মুর কাছ থেকে, আম্মু একজন বিউটিশিয়ান, তো ওনার কাছ থেকে আমার আসলে শেখা হাতে করি। তো একটা সময় দেখা যাচ্ছে কি অ্যাস্থেটিক বর্তমান সময় কিন্তু এটা খুবই পপুলার, লেজার অ্যাস্থেটিক। তো এটার উপরে আমি দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে এটার উপরে ট্রেনিং নিয়েছি। এরপরে 2016 থেকে আমি এটা স্টার্ট করেছি। তো বর্তমানে যেটা আমার একটা ট্রেনিং সেন্টার রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি ট্রেন করাই এবং সেই সাথে দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক প্রোডাক্টগুলো নিয়ে আসি, যেটা বিভিন্ন পার্লারগুলোতে অ্যাস্থেটিক যে সেন্টারগুলো আছে সেখানে এগুলো আমরা সেল করি। আচ্ছা, মানে এখন তো অবভিয়াসলি যে স্কিনের ব্যাপারটা সবাই একটু খুব মানে খুব ইম্পর্টেন্স দেয়, তাই না? অনেক ইম্পর্টেন্স দেয়। কিন্তু আমি একটু জানতে চাচ্ছি, অনেকে আছে না একটু অ্যাস্থেটিক বলতে আসলে অনেক কিছু ইনক্লুডেড। হ্যাঁ, ওখানে আবার চলে আসে ভি শেপ করানো, ওখানে চলে আসে বটক্স করা, ফিলার করা, মানে একদম আইল্যাশ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি। এখন মানে এটা তো আসলে একটা ক্ষতির দিকও কিন্তু আছে। অনেকের হচ্ছে লং টাইম যখন করতে থাকে, অনেককে দেখবেন, মানে আপনি নিজেই খুব ভালো জানবেন যে লং টাইম মানে শেষ হয়েছে 6 মাস শেষ আবার করছে, 6 মাস শেষ আবার করছে, এটার একটা তো ইফেক্ট আছে, তাই না? Available at Herland stores. আমি যেহেতু এটার সাথে মানে জড়িত আছি আর এটার উপরে যেহেতু আমার ধারণা আছে, সেক্ষেত্রে যেটা আমাদের লাইফে কিন্তু আমাদের নিজেদের লাইফে কিন্তু একটা পার্মানেন্ট নয়। তো সেক্ষেত্রে কোনো জিনিসই আমাদের পক্ষে পার্মানেন্ট করা সম্ভব নয়। আমরা যেটা করছি সেমি পার্মানেন্ট। আচ্ছা, মানে এটা আপনি যেটা বলছিলেন যে 6 মাস আছে, 6 মাস পরে আবার এটা এক্সটেনশন করতে হয়, এটা কিন্তু নামই এক্সটেনশন। কিছু প্রোডাক্ট রয়েছে যেটা আমরা এক্সটেনশন, যেটা বর্তমান সময় খুবই পপুলার। কারণ আমরা মেয়েরা যখন সবাই কিন্তু স্বাস্থ্যে খুবই পছন্দ করি, বেশি ক্ষেত্রে এটা কিন্তু ছেলেরা নয়, আমরা মেয়েরাই সবসময় সাজগোজ, আমাদের স্কিনটাকে যত্ন নেওয়া থেকে শুরু করে দেখবেন পার্লারে বেশি ক্ষেত্রে কিন্তু আমরা মেয়েরাই টাকা খরচ করি বেশি। হ্যাঁ, ইদানিং একটু সিনারিও চেঞ্জ হয়েছে। পুরুষরাও নিজেদেরকে একটু প্যাম্পার করতে চায়, হুইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। মানে ওনাদেরও তো অ্যাকচুয়ালি ইচ্ছে হয় না মাঝে মাঝে, কিন্তু দেখা যাচ্ছে তারা কাজের ভিড়ে অনেকটা সময় করতে পারছে না, কাজের চাপে। কিন্তু আমরা মেয়েরা সবসময় নিজেদেরকে একটু সচেতন এবং সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করি। তো এক্সটেনশনের বিষয়গুলো যদি আমরা ল্যাশে চলে যাই, আইল্যাশ এক্সটেনশনে চলে যাই, তো আমরা যখন ল্যাশটা পরি তখন আসলে আমাদের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। একটা মেয়েকে দেখতে কিন্তু তখন অপূর্ব লাগে, কারণ ল্যাশগুলো যখন একটু বড়
বড় থাকে, কি সুন্দর লাগে। তো দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু ল্যাশের প্রতি আমরা মেয়েরা খুব এক্সাইটেড থাকি। তো 3 মাস দেখা যাচ্ছে কোনো ল্যাশ 3 মাস 6 মাস একটু টেক কেয়ার করতে হয়। তো এটা যদি পরবর্তীতে আবার রিফিল করা হয় তাহলে এটার কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হচ্ছে না, কারণ ওটা আবার অটোমেটিক পড়ে যাচ্ছে, দেন এটাকে কি করা হচ্ছে আবার নতুন করে করা হচ্ছে, তাতে কোনো সাইড এফেক্ট কোনো কিছুই নেই। বাহ, চমৎকার। আপু খুব সুন্দর শাড়ি পরে আছেন। এই প্রোডাক্ট কি আপনার বিজনেসের আরওয়ার? আচ্ছা, একটু জানতে চাই আপনার মানে বিজনেস করার আগে আপনি কি কোনো জব করতেন, নাকি ডিরেক্ট আপনি একদম আগে থেকেই চিন্তা ভাবনা করলেন যে আমি বিজনেসই করব? আচ্ছা, আরওয়ার অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর, মোস্ট বিউটিফুল। বিজনেস করার ইন্টেনশন একদম শুরু থেকে অ্যাকচুয়ালি ছিল না। আচ্ছা, ছোটবেলা থেকে পাখি হতে চেতাম। ছোটবেলায় আমরা এম ইন লাইফ প্যারাগ্রাফ পড়েছি, রচনা পড়েছি, লিখতেও হয়েছে। তো আমি অনেকবার পিটানিও খেয়েছি, মানে পাখি হতে চাই এটা কেমন, আমাকে লিখতে হবে, অনেক অ্যাম্বিশাস। আমার মতো বলেননি তো, আমি ট্রাক ড্রাইভার হইতে চাই। ওয়াও, গ্রেট। না, তো এই জন্য আমি মোটামুটি বেশ কয়েকবার পিটানিও খেয়েছি, পাখি হতে চাই। পাখি হওয়া মিন্স তখন তো বুঝতাম যে মুক্ত আকাশে বিচরণ মানেই হচ্ছে পাখি, আমরা ওটাই বুঝতাম ছোটবেলায়, স্বাধীনতাটা। তো আমার বিয়ে হয়ে যায় খুব আর্লি এজে, 2007-এ। তো আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম। হাই ফাই। ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম। আমার ফার্স্ট বেবিটা যখন হয় ও খুব সিক ছিল, মানে আমাকে ডু অর ডাই সামথিং পিক করতে হতো। আমার হয় মানে বাচ্চাটাকে পিক করতে হবে, আদারওয়াইজ আমার লেখাপড়া। দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা না করে ওখানে পজ করি। আমি তখন অনার্স 3rd ইয়ারে। তো যখন একটা খুব বড় একটা ব্রেক পড়ে যায় আমাদের মেয়েদের ক্ষেত্রে, সংসারী মেয়েদের ক্ষেত্রে, এটা খুব টাফ আবার সেই জায়গা থেকে শুরু করা। তো সামহাও আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়নি। এটার জন্য অ্যাকচুয়ালি আমার কোনো আফসোস বা কখনোই এই জিনিসটা কাজ করেনি যে কেন হলো না, কেন করতে পারলাম না। হয়নি। কিন্তু লাইফে একটা জিনিস তো মানুষের থাকে, ভেতরের কিছু তো থাকেই অবশ্যই। যখন সেকেন্ড বেবিটা হলো, এর মধ্যে খুব বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম যে সামহাও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারি কিনা, হয়নি, লাকে ছিল না হয়তোবা। তো সময়েরও একটা ব্যাপার আছে, তাই না? হয়ে ওঠে না, একবার লেখাপড়ায় ব্রেক চলে আসলে এটা অনেক টাফ, খুবই টাফ। আমি পারিনি। তো আমার মেয়ের বয়স যখন হচ্ছে 1.5 বছর, আমার মেয়ের নাম হচ্ছে আরওয়াজ আরতাজ মানহা। আচ্ছা, ওর নামেই আমার উদ্যোগটা শুরু। তখন আমার মনে হতো, আমার স্কুলের একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাজ এ স্টুডেন্ট বেশ ভালো ছিলাম, মানে এক্সপেকটেশন লেভেল তো সবার কাছেই সবার থাকে। আমার টিচার্সদের, আমার সার্কেলের ব্যাচমেটদের কারোরই এরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে সামহাও আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না, ইভেন ভালো কোনো পজিশনে আমি থাকবো না। হয়নি। হ্যাঁ, থাকে ভালো স্টুডেন্টদের কাছে, কিন্তু অনেকের এক্সপেকটেশনস থাকে, মানে থাকবেই ব্যাপারটা ওরকম। মানে হ্যাঁ, তুমি এখানে এক্সপেকটেশন লেভেলটা এখানে চলে যায়, অনেক উপরে চলে যায়। তো আমার নাম বলবো না, আমার ফ্রেন্ডটার, ওর সাথে আমার একটা ক্যাফে শপে দেখা। ও আমাকে জিজ্ঞেস করছিল তুই কী করছিস। তো আমি খুব প্রাউডলি রিপ্লাই দিয়েছিলাম আমি আমার 2 ছেলে মেয়েকে মানুষ করছি। ও আমাকে খুব মানে জাস্ট এত শক, সে আমাকে বলছে তুই কিছুই করছিস না। আমি বললাম তো আমি কি করছি। অ্যাজ প্রফেশনাল তুই কিছুই করছিস না? না। মিষ্টি, সত্যিই তুই কিছু করছিস না? মানে আমি খুব বড় একটা ধাক্কা খেয়েছিলাম যে অ্যাকচুয়ালি কি আমি কিছু করতে পারতাম, করলাম না। তখন উদ্যোক্তা হওয়ার ভাবনাটা ফার্স্টে মাথায় আসে, কারণ যেহেতু আমার 2টা বেবিজ আছে, আমি সংসারী একটা মেয়ে, ওইটাও তো আমাকে মেনটেন করতে হবে। অবশ্যই। সেখান থেকেই উদ্যোক্তা হওয়ার ভাবনাটা শুরু। বাহ, আজ উদ্যোগের বয়স না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। ওটাই আপনার ফ্রেন্ডের এই যে আমি গ্রেটফুল ওর কাছে। হ্যাঁ, অবশ্যই গ্রেটফুল হওয়া উচিত। আমাদের দেখবেন সাকসেস গুলো কিন্তু আসে এইভাবে। হ্যাঁ, যখন কেউ বলে তুমি তো অনেক কিছুই করতে পারতে, তুমি করলে না, মানে একটু পিঞ্চ করে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ওটাকে কেন জানি পাওয়ার হিসেবে নিয়ে ফেলি, তাই না? এক্স্যাক্টলি, আমার পাওয়ার হিসেবেই কাজ করেছে। বাহ, একদম জিরো থেকে এখানে আসা 6 বছর একটা উদ্যোগ। কত সালের কথা বললেন? 2018। 2018 মের 13 তারিখে আমার উদ্যোগ শুরু। মে মাসের প্রথম দিকেই আমি ধাক্কাটা খেয়েছিলাম। সাথে একেবারে মানে 10-12 দিনের মাথায় 10-12 দিনের মাথায় কি মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান তো অন্যরকম থাকে। প্রথম ধাক্কাটা এখানে খেলাম, তখন আমি থাকতাম গাজীপুরে। তো এখন যেমন অনেক গ্রুপস আছে, তখনও কিছু গ্রুপস ছিল, মেয়েদের কিছু গ্রুপস। তো আমি সামহাও একটা গ্রুপে অ্যাড ছিলাম। আমি তখন গাজীপুর থেকে টাঙ্গাইলে যাচ্ছিলাম। ঢাকার একজন আপু আছেন রোবায়দা নাসরিন, আমি সারা জীবন আপুর কথা বলবো। তো আপুর খুব শখ ছিল যে টাঙ্গাইল তাঁতিবাড়ি থেকে, সরাসরি তাঁতিবাড়ি থেকে আপুর জন্য একটা শাড়ি আসবে। তো আপু আমাকে জাস্ট আপুর বাজেটটা বলেছিল, আপু কালার বা ডিজাইন কিছু বলেনি। আমি নিজে পছন্দ করে যখন আপুর কাছে শাড়িটা পাঠিয়েছিলাম, তখন কিন্তু আমার উদ্যোগ শুরু হয়নি। আপু জাস্ট শাড়িটা পাওয়ার পরে বলেছিল, মিষ্টি তোমার তো অনলাইন বিজনেসে আসা উচিত। আমি কিচ্ছু জানি না অনলাইন বিজনেসের। মিষ্টি তোমার মধ্যে অনেস্টি আছে, তোমার পছন্দ অনেক ভালো, আমি তোমাকে কালার বলিনি, ডিজাইন বলিনি, তুমি শাড়িটা পাঠিয়েছো, আমার খুবই পছন্দ হয়েছে, তোমার প্রাইজিং সেন্স অনেক ভালো, জাস্ট শুরু করে দাও। আমার আব্বু আম্মু ভাইয়া পাশে, মানে কথা বলছিলাম, তারা পাশেই ছিল। প্রথম আব্বু আম্মু ভাইয়া তিনজন একসাথে বলে উঠেছিল, শুরু করো, তুমি পারবা। ওয়াও, মানে এটা সহজে হয় না, ফ্যামিলি থেকে অনেক সময় বাধা আগে আসে। আমি ফ্যামিলি থেকে বাধা পাইনি আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। সেখান থেকে কিন্তু আমার কাছে সেভিংস বলতে 5টা টাকাও ছিল না। আম্মু 5,000 টাকা হাতে দিয়ে বললো, তুমি এটা লোন হিসেবে নাও, সেল করে যদি প্রফিট করতে পারো আমাকে দিয়ে দিবা। বাহ, সেখান থেকে শুরু, আলহামদুলিল্লাহ এই তো 6টা বছর। আপনার কি লোনটা শোধ করা হয়েছিল? আমি প্রথম রেভিনিউ থেকেই, মানে আমার রেভিনিউ আসার পরে আমি ফার্স্টে আম্মুর টাকা দিয়ে দিয়েছিলাম। বাহ, যাক মাশাআল্লাহ, এটা হওয়া উচিত। আর আমার মনে হচ্ছে যারা দেখছে তারাও এটা শুনে, আজকের এই কথাগুলো শুনে ইন্সপায়ার হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং ব্যাপারগুলো কিন্তু অন্যজনের জন্য অনেক ভালো। যেমন আমাদেরকে কিন্তু অনেক বন্ধুরা দেখছেন আমি জানি, এবং অনেকেই আছেন আপনারা চান যে জয়েন করে আড্ডা দিব, আবার কেন যেন পিছনে চলে যান যে না আমি আসলে কখনো এইভাবে এসে কথা বলতে পারবো না জুমে, সো থাক জয়েন না করে এমনিতেই দেখি। আসলে ব্যাপারটা হলো আমরা সবাই বন্ধু, আমরা চাই জুমে এসে আপনারা আমাদের সাথে আড্ডায় মেতে ওঠেন। সো জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে, তাড়াতাড়ি চলে আসবেন। আমাদের যে আজকে আড্ডার টপিক, হ্যাঁ ওই যে বললাম না 1 কোটি টাকা পেলে কি করতেন। আচ্ছা, এমন কখনো হয়েছে যে থাকে না অনেক সময়, যেমন আমি খুব ছোটবেলায় ওই যে পাড়ার মধ্যে অনেক সময় দেখা যায় ঈদের পরে টরে কেমন যেন ক্লাব থাকে না, ওরা এরকম লটারির ব্যবস্থা করতো। হ্যাঁ, হয়তো 2 টাকা একটা লটারি, নাম্বার উঠলে জিতে গেলে একটা চম্পার আইসক্রিম দিবে। সো এরকম আমরা অনেক কিছুই করতাম, অনেক কিছুই দেখতাম। এগুলো আমি একটু মানে পেছনের দিকে ফিরে গেলাম আর কি, কিন্তু কেউ না কেউ লাইফে করেছে এইসব কথা শুনবো। সবাই করেছে, আমার মনে হয় কেউ বাদ দিয়েছে। আমরা শুনবো একটা বিরতি থেকে এসে। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। আমাদের আড্ডা অলরেডি জমে গেছে, কারণ আজকের টপিকটা না অনেক সুন্দর। 1 কোটি টাকা পেলে কি করবেন? যদি বলতে ইচ্ছে করে, আড্ডায় জয়েন করতে ইচ্ছে করে, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ আপু বলেন, এই যে আমি বলছিলাম না মানে ছোটবেলা থেকে একটা ক্রেজ, হ্যাঁ, আর ওই সময় মানে 90s কিডস মানে হচ্ছে কি বলবো, মানে এটা বেস্ট টাইম, তাই না? আর আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা মোটামুটি সবকিছুই দেখেছি, আমরা অ্যানালগ থেকে শুরু করে ডিজিটাল, হ্যাঁ সবকিছুই দেখেছি। সো ওই সময় দেখা যেত না পাড়ায় মহল্লায় এরকম করে লটারি, হ্যাঁ মেলাতে হতো বেশি করে। মেলাগুলো যখন কোনো, যেমন ঈদ যখনই আসতো বাসার সামনেই, কিন্তু আমি তো খুলনাতে থাকি, খুলনাতে থাকি না, খুলনা আমার বাড়ি। তো ছোটবেলাতে খুলনায় ছিলাম, খুলনা থেকে ঢাকায় যখন চলে আসি তো খুলনাতেই কিন্তু আমার ছোটবেলাটা কেটেছে। তো দেখা যাচ্ছে আমার যেখানে বাসা ছিল ওর পাশেই হচ্ছে মেলা বসতো। তো দেখা যাচ্ছে কি আমি আসলে যেতাম, মানে খুব ইন্টারেস্ট ছিলাম। তো আমি লটারি কিনেছি একটা, জাস্ট আমার এতটুকু মনে আছে, আমার লটারি কিনেছি, কিন্তু লটারিতে আমি হেরে গেছি। তখন প্রচন্ডভাবে ছোট ছিলাম, খুব কান্না করছি। তো আম্মু বলছে তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তুমি পাওনি তো কি হয়েছে, তোমাকে দোকান থেকে এর থেকেও বড় গিফট আমি দিব। তো সাথে সাথে আম্মু কি করলো, আমাকে যে সুন্দর একটা ড্রেস কিনে দিল। বাট আমার লটারি ভাগ্যটা একটু খারাপ। এইদিকে আমি বলবো আমার লটারি ভাগ্য ভালো। তাই? হ্যাঁ, ছোটবেলা থেকে
এই যে মেলার মধ্যে হ্যাঁ, এই যে বৈশাখী মেলা, মিনা বাজার, লটারি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা এরকম করে ডাকবে, তারপর হচ্ছে টাকা দেওয়া হলে একটা কুপনের মতো দিবে, হয়তো একটা রিং ধরিয়ে দিবে হাতে, রিংটা থ্রো করতে হবে, বা হচ্ছে নাম্বারটা ফেলা হলো সেই নাম্বারটা উঠবে। তো এইরকম প্রোগ্রামসগুলো, লটারিগুলোর কথা যদি আমরা বলি, সেটা কিন্তু স্কুলে আমাদের যে কালচারাল প্রোগ্রাম হয় বা যে কোনো স্কুল কলেজ বা যে কোনো জায়গায় ইনোগ্রেশন, এটা মোটামুটি একটা পার্ট কিন্তু লটারি। বেশ রাফেল ড্র হবে, এখনো হয় বড় বড় কর্পোরেট যে প্রোগ্রামগুলো হয়, এবং দেখা যায় নিজেদের ফ্যামিলি প্রোগ্রামের মধ্যেও। ছোটবেলায় তো আমরা যখন পিকনিক খেতাম, কাজিনরা যখন সবাই একসাথে হতাম, পুরো চাঁদাটা তুলে যেই টাকা বেঁচেছে সেইটা দিয়ে ছোট 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 1 2 3 4 এরকম করে লটারি করা হতো। তো লটারি ভাগ্য আমার ভালো মোটামুটি এই জন্য, মানে এইরকম না 10 টাকার লটারি কিনে 1 লাখ টাকা এসব না, কিন্তু স্কুল কলেজের যে প্রোগ্রামগুলো হতো মোটামুটি এখানে কিছু না কিছু আমি পেয়ে যেতাম। শাহিন স্কুল, এটা তো এক কথা বলতে গেলে চমৎকার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শাহিন স্কুল কলেজের কথা তো মোটামুটি অনেকেই জানে, মানে মোটামুটি এখন একটা খুব রিনাউন্ড একটা নাম। তো প্রথম যখন শাহিন স্কুলের ওপেনিং হয়, ইনভাইটেড ছিলাম, সেখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পুরস্কার পেয়ে গেলাম লটারিতে, একই সাথে। মানে কিভাবে সম্ভব পেয়ে গেলাম? কোচিং এর হচ্ছে মানে কলেজের কোচিং এর রিউনিয়ন ছিল, সেখানে যে সুন্দর একটা থার্ড প্রাইজ পেয়ে গেলাম, সুন্দর রাইস কুকার। তো এই জন্য আজকের টপিকটা এরকম যদি আমার লাইফে আসে ইনশাল্লাহ পেয়ে যাবো। তাহলে আমার এখানে বলতে ইচ্ছা করছে কিন্তু একটা কথা, যাই হোক আপু যে বললো যে তার লটারি ভাগ্যটা খুব ভালো, আমি কিন্তু এখন থেকে লটারি আমার নামটা কিন্তু লিখে রাখবো। এটা করা যায় যদি এমন কোন লটারি আসে যে কিনে 1 কোটি টাকা পাওয়া যাবে, তাহলে সবার আগে আসলে ওনার দিয়ে কেনাতে হবে না, ওই টাকাটাও কিন্তু আপনারই দিতে হবে, আদারওয়াইজ পাবেন না। না আমি এখন চিন্তা করছি যে ওই যে হয় না সার্ভিস, ভাগ্য সার্ভিস দিব, সার্ভিস ফি তো নিতে হবে, আমি না পাই আপনার টাকায়, আমি যদি আপনার আপুর নামে যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার লাভ হচ্ছে না, আপনাকে তো আমার দিতে হবে, যেহেতু কমিটমেন্টের একটা ব্যাপার আছে, আমি ভাগ দিব, কমিশন দিতে হবে, কমিটমেন্টের ব্যাপার আছে। এই 50% বলেছে আপু, 50 দিয়ে দিব, 50 আপুকে দিয়ে দিব, আমার এরকম একটা ব্যবস্থা হোক, আপনি 50% আমি 50%, আলহামদুলিল্লাহ টিকিটটা কিন্তু আমার নামে হবে। ওটা কোনো সমস্যা নাই, নাম আপুর থাক, টাকা আমাদের নামের কোনো দরকার নেই, টাকা পেলেই হলো। আচ্ছা আসি এখন, আসলেই মানে সিরিয়াসলি আমি জানতে চাচ্ছি, ইনস্ট্যান্ট 1 কোটি টাকা পেলে কি করবেন? এটা তো এক কথা বলতে গেলে মেঘ না চাইতে বৃষ্টি। যখন হচ্ছে এরকম কোনো আওয়াজ বা কেউ এসে বলবে যে আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার হার্টবিট প্রথমে বেড়ে যাবে, কারণ হার্টবিটের দিক থেকে আমি কিন্তু অনেকটা দুর্বল, অবিশ্বাস্য লাগবে, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারবো না। তো প্রথমে আমি হুঁশটা হারিয়ে ফেলবো সবার প্রথম। সেকেন্ড টাইম আমি চিৎকার দিব, এত জোরে চিৎকার দিব, কারণ ওই যে বললাম মেঘ না চাইতে বৃষ্টি। তো এরপরে যেটা হবে, আমি নিজেকে চিমটি কাটবো যে আসলে ঘটনা সত্য কি না, কারণ 1 কোটি টাকা এক কথায় বলতে গেলে আবার এত কিছু না, কিন্তু তারপরও 1 কোটি টাকা বিশাল কিছু, অনেক কিছু। তো সেক্ষেত্রে আর পরের যে চিন্তা ভাবনা হবে, যদি টাকাটা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা হতে পারে লটারি বা কেউ আমাকে দিচ্ছে, কিন্তু টাকাটা হতে পারে স্কুইড গেমের মতো, এটা গেম, টাকাটা যদি হালাল ভাবে হয়, তাহলে অবশ্যই সেটা নিয়ে যেটা করব, যেহেতু আমি ট্রেনিং সেন্টার আমার, এবং আমি অ্যাস্থেটিকের যে প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসি, তো আমার ফার্স্ট 50 আমি রেখে দিব প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা রয়েছে, এবং তারপরে সুবিধাবঞ্চিত যে সকল নারী রয়েছে তাদেরকে 1 বছর ফ্রি ট্রেনিং। বাহ। বাকি 50% যেটা করব সেটা হচ্ছে এই যে আমি ওদেরকে যে ট্রেনিংগুলো দিব এর ভিতর থেকে, কারণ আমাদের সমাজে 2 লাখ টাকা দিয়ে কিন্তু একটা এই ধরনের যে মানুষগুলো রয়েছে তাদের কাছে অনেক কিছু, 2 লাখ টাকা দিলে আমাদের ঢাকার বাইরে একটা আউটসাইডে অনেক কিছু করতে পারে, সে একটা ছোট পার্লার নিতে পারে, আমরা সেটা করে দিতে পারি। এরপরে দেখা যাচ্ছে বাকি যে টাকাটা রয়েছে, আমি সেটার কথা বলছি, এখান থেকে দেখা যাচ্ছে আমি 20 লাখ টাকা কি করলাম, 50 লাখ তো আমি ট্রেনিংয়ের জন্য রেখে দিলাম, ফ্রি ট্রেনিং দিচ্ছি, এখান থেকে 20 লাখ টাকা আমি কি করছি, কিছু কিছু বেছে যারা একেবারে নিতান্ত পারছে না যে সকল নারীরা, তো তাদের জন্য দেখা যাচ্ছে 2 লাখ টাকা আমি ডোনেশন করলাম, সে এটা দিয়ে যে কোনো একটা বিজনেস শুরু করবে, যেটা আমরাই, যেহেতু আমার ট্রেনিং সেন্টার, তো আমি এখান থেকেই তাকে সব কিছু
দিচ্ছি, এরপরে থাকে 30, এটা দিয়ে আমি দেখা যাচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে আসবো, 30 আমার আলাদাই থাকবে। তো আমি এটা দিয়ে প্রোডাক্ট নিয়ে আসবো, প্রোডাক্ট এনে দেখা যাচ্ছে এখান থেকে যখন সেল করার পরে যে বেনিফিটটা আমার হবে, অবশ্যই আমার লাভ হবে, ওই টাকা দিয়ে আমি আরও মানুষকে দিতে Help থাকবো। করতে এই ধরনের সুবিধা বঞ্চিত এই টাকাটাকে আমি সম্পূর্ণ আলাদা করে রাখবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখা যাচ্ছে আজকের এই টপিকসটাতে পেয়েও যেতে পারি, কখনো কেউ আমাকে দিয়েও দিতে পারে, হতে পারে। কিন্তু এখানে লাইন ভাগ দিব না, কিন্তু আমিও আসছি। এটা ভাগ দিব না, কিন্তু আপনি আগে বলে দিচ্ছি। না, আপনি একা যদি পেয়ে যান তাহলে ওটা আপনার, সমস্যা নেই। কার হেল্প নিয়ে পেলে সেটা হচ্ছে ভাগ ভাগ্যের দিতে হবে। ভাগাভাগি হবে। আপু আপনার কাছ থেকেও জানতে চাই কি করবেন। ইনস্ট্যান্ট ফিলিংসগুলো আসলে বলা মুশকিল, আমার কি রিয়াকশন হবে সেটা বলা মুশকিল। আমার লাইফের অনেক বড় একটা শখ, সেটা হচ্ছে আমার টাকায়, আমার নিজের টাকায় আব্বু আম্মুকে হজে নিয়ে যাওয়া। বাহ, আমি যদি পাই, যেটা নিয়ে কথা হচ্ছে, আল্লাহ চাহে তো হালাল টাকাই পাবো ইনশাল্লাহ, যদি পাই ফার্স্টে যেটা করবো আব্বু আম্মুকে হজে নিয়ে যাব। আমি যাব, এখন আমার শাশুড়ি আম্মা অসুস্থ, আচ্ছা আচ্ছা, মা ক্যান্সার পেশেন্ট। ও মাই গড। মাকে ট্রিটমেন্টের জন্য আমরা আমাদের বেস্টটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমার সম্ভব হলে পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে বেস্ট ট্রিটমেন্ট, আমি সেখানে মাকে নিয়ে যাব। বাহ, কারণ আমার লাইফে আসলে, সরি আমি ইমোশনাল হয়ে গেছি, আমার লাইফে আসলে এই মানুষটার জায়গা অন্যরকম, ওনার মতো ভালো মানুষ কম আছেন। আজকে ইমোশনাল হওয়া যাবে না, আজকে কিন্তু না, চোখের না, পানি যাবে। নষ্ট করা যাবে না, মেকআপ কোনো নষ্ট হয়ে যাবে সমস্যা নেই। কিন্তু। না না, আমি অত মেকআপ করিনি, নষ্ট হ্যাঁ হবে না। অবশ্যই আমাদের এখানে হাসি, ইদানিং কিন্তু আপু কান্না, দেখবে- খুনসুটি, হ্যাঁ। মানে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা হচ্ছি নেক্সাস লেডিস ক্লাব। Yes. আর আমার খুব ভালো লাগছে কারণ এই ধরনের সম্পর্ক আমরা খুব কম দেখি, যে উনি শাশুড়ি আর বউয়ের সম্পর্ক সব সময় আমরা সবকিছুতে দেখি কি খুব একদম সাপে নেউলে হ্যাঁ, সম্পর্ক, খুনসুটি তাই লেগেই না? থাকে, মানে I'm sorry. না না, ইটস ওকে, সাপে নেউলে সম্পর্ক। কিন্তু যাদের সম্পর্কগুলো ভালো আসলে তাদের বলা উচিত, হ্যাঁ। তাই না? বলা উচিত যাতে অন্যরাও খুব একটা ইন্সপিরেশন পায়। কারণ আজকের এই প্রোগ্রামটা দেখলে কিন্তু অলরেডি এবার যাওয়ার পরে কিন্তু আরো আদর বেড়ে যাবে। আর আমি এই যে আলহামদুলিল্লাহ- ইমোশনের না, যে না, দামটা, আদর- ভালোবাসার যে দামটা, ওটা কিন্তু আমি টাকার আদর চাইতেও বেশি। ভালোবাসা বাড়ার আপু আসলে কিছু নেই, যদিও এটা আউট অফ টপিক, বাট মানুষ দেওয়ার চেষ্টা তখনই করে যখন মানুষ পায়। আমি যেটা পেয়েছি, আমি সবসময় নামাজ আল্লাহর কাছে দোয়া করি যে আমি ওনার কাছ থেকে যতটুকু পেয়েছি তার থেকেও বেশি যেন আমি দিতে পারি। আমি যতটুকু করি আমার মনে হয় হয়তো আমার জায়গা থেকে আমি পরিপূর্ণ করতে পারিনি, এটা আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে আমি ভালোবাসার জায়গা, ইমোশনের জায়গা, এটা কিন্তু এই যে 1 কোটি টাকা, কোটি কোটি টাকা, কিন্তু এটার আজকে পাশে কিন্তু- কিছুই না। আজকে কিন্তু আপু বারবার চলে যাচ্ছে ইমোশনালি, এটা আজকে চাচ্ছি না। তারপর যেটা না, বলবো, আমরা সবাই আমাদের দোয়া আপনার শাশুড়ির জন্য অবশ্যই দোয়া অবশ্যই করবেন। আছে। আমরা আসলে অনেকেই দেখছে, আমি জানি তারাও দোয়া করছেন যেন উনি সুস্থ হয়ে উঠতে পারে এবং সুস্থ হয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। ঠিকঠাকভাবে। তারপর যেটা করব, যেহেতু আমি তাঁতপণ্য নিয়ে কাজ করি, হ্যাঁ, হ্যাঁ। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু তাঁতি ব্যাকগ্রাউন্ড না, তো তাঁতের পণ্য নিয়ে কাজ করতে গেলে কারখানা লাগে, আমাদের কারিগর লাগে, কারিগর মানে, লাগে, হ্যাঁ, আমাদের যেটা তাঁতপণ্য fixed কিন্তু শুধু আপনার জন্য হ্যাঁ, কাজ হ্যাঁ। করবে। আমাদের তাঁতপণ্য কিন্তু এখন খুব ঝুঁকির মুখে আছে, কারণ এই যে আমি যেই শাড়িটা পরে আছি এটা কিন্তু হ্যান্ডলুমের। এই একটা শাড়ি তৈরি করতে মোটামুটি 16 থেকে 17 দিন সময় লেগে যায়। সো ফর শিওর এটার কস্টিংটা বেশি। যদি এটা আমরা পাওয়ার লুমে চলে যাই, একদিনেই হয়তো 15টা শাড়ি বের হয়ে যাবে পাওয়ার লুমে, সেই ক্ষেত্রে কস্টিং কম আসবে, কোয়ালিটি তো ফর শিওর আপস অ্যান্ড ডাউন হয়, হ্যাঁ, তা তো বোঝা যায়, হাত দিলে ধরলেই actually- বোঝা যায়। আপনার সাথে কিন্তু আমার এই যে মেকআপ রুমে হ্যাঁ, কথা হচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেটা চাই শুধুই আরওয়ার নামে একটা কারখানা হবে। একটা কারখানা স্ট্যাবলিশ করতে গেলে তাঁতের এখানে অনেক ব্যাপার থাকে, অনেক অ্যামাউন্টের প্রয়োজন হয়, নিজস্ব ডিজাইন। যখন আমি একটা ডিজাইনে যাব তখন আমাকে হিউজ অনেক মেশিনারিজ, মানে জিনিসেরও তো ব্যাপার আছে, তাই না? ব্যাপার থাকে, হিউজ একটা কোয়ান্টিটির ব্যাপার থাকে। মানে শাড়ি আমি একটা ডিজাইন কিন্তু আমি আপনাকে একটা তুলতে একটা পারবেন তুলতে না, পারবো হ্যাঁ। না, অনেকগুলো বের হবে। তো ফর শিওর পরবর্তীতে যেটা ব্যাপার থাকবে, আরও আর নিজস্ব একটা কারখানা হবে, আরও আর নামেই হবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটা শোরুম করব, বাহ, শোরুম করব। সেখান থেকেই ফর শিওর ছোট থেকেই শুরু হয়, সব কিছু কিন্তু একদম বড় পর্যায়ে যায় না, ছোট 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 পর্যায় থেকে শুরু হয়। আরও নিজস্ব একটা ব্র্যান্ড হিসেবে একটা শোরুম হবে। তবে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যেসব তাঁতিরা
যে জিনিসটা হচ্ছে আপু, তাঁতের আমাদের যখন পারিশ্রমিক তাঁতিরা ঠিক মতো পাচ্ছেন না, তাঁতটা কিন্তু মূলত জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। আদিকাল থেকে তাঁতিরা কিন্তু বংশ পরম্পরায় হচ্ছে তাঁতের শাড়ি বলি বা যেটাই বলি তাঁত বস্ত্র তৈরি করে। তো এখনকার জেনারেশনে যেটা হচ্ছে, তাঁতিদের একদম আপগ্রেড যে জেনারেশন তারা সরে যাচ্ছে। স্বভাবতই যখন আমি আর্থিকভাবে সচ্ছল একটা পন্থা দেখতে পাচ্ছি না, আমাকে তো সরতেই হবে, মুভ করতেই হবে। আমি যেটা চাই তারাও আসুক, বংশ পরম্পরাটা অবশ্যই, আদারওয়াইজ তো এই যে তাঁত শিল্প বলে কিছুই থাকবে না, টুডে টুমরো কিন্তু থাকবে না, একদম না। মানে আপনি তাঁতিদের কথা বলছেন, আমি এটাও প্রসঙ্গের বাইরে, তারপর আমি একটু করে বলে ব্রেকে চলে যাব, যেটা হচ্ছে চা শ্রমিকরা। হ্যাঁ, আমি কিছুদিন আগে মানে রোজার আগে আমি গিয়েছিলাম মৌলভীবাজার, তো ওখানে একটা ইয়েতে গিয়েছি, চা কারখানায় গিয়েছি। আমি ওদের কাছ থেকে যখন শুনেছি 15 কেজি যদি চা তুলতে পারে তাহলে 180 টাকা দিবে। ডেইলি 15 কেজি চা কেউ তুলতে পারে না, না পারে কোনো পুরুষ, না পারে কোনো নারী। বেশি হলে 5-6 বা এর বেশি হলে 10 পর্যন্ত যেতে পারে। ওদের অবস্থা দেখে মানে আমার মনে হয়েছে যে আমি আসলে মানে কোথায় আছি, কোন দুনিয়াতে আছি, কোন জায়গায় আছি। এই যে ওদের সাথে যখন কথা বলছিলাম তখন আমার নিজের খুব কষ্ট হচ্ছিল। সো আমি যদি 1 কোটি টাকা পাই ইনস্ট্যান্ট, তখন হয়তো বা মানে অনেকজন তো চা শ্রমিক, এতজনের জন্য হয়তো করতে পারবো না, কিন্তু তাদের জন্য কিছু না কিছু করার ইচ্ছে আমার। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবার আমন্ত্রণ নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু অনেক জমে গেছে। আমরা জানতে পারছি আসলে 1 কোটি টাকা পেলে কে কি করতেন। আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই, 1 কোটি টাকা পেলে ইনস্ট্যান্ট আপনি কি করতেন, কি ভাবনা আসতো আপনার মাথায়। সো তাড়াতাড়ি জুমে চলে আসুন আড্ডা দেওয়ার জন্য। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আরেকটা কথা আমি অ্যাকচুয়ালি সবাইকে বলতে চাই, আমাদের ওয়েদারটা না অনেক বেশি বাজে হয়ে গেছে ইদানিং। এটার একটা রিজন হচ্ছে আমরাই পুরো এনভায়রনমেন্টটা, পুরো ওয়েদারটা নষ্ট করে দিচ্ছি। আমাদের কারণেই কিন্তু হচ্ছে। আমরা গাছ কেটে ফেলছি, যেখানে সেখানে ময়লা ফেলে পুরো সব কিছু একেবারে কি বলবো, এই যে পানি যাওয়ার জায়গা নেই, গাছ নেই, কিচ্ছু নেই। পুরো একটা খা টাইপের একটা শহর হয়ে গেছে, স্পেশালি ঢাকা শহর এবং অন্যান্য জায়গায়ও হচ্ছে। গাছ কেটে কেটে বিল্ডিং বানানো হচ্ছে, গাছ কেটে কেটে এই সেই করা হচ্ছে, কিন্তু এটা কখনো ভাবা হচ্ছে না যে গাছগুলো তো মরে যাচ্ছে, চলে যাচ্ছে, কিচ্ছু নেই। তো আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, ওরা আসলে কি পাবে? এখন যে টেম্পারেচার, ইট ফিলস লাইক 42, মানে হয়তো বা 35, 36, 37 পর্যন্ত, কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে এটা 42, 43 এরকম গরম লাগছে। সো আপনাদেরকে বলছি, গাছ লাগানোর সময় যখন আসবে তখন অবশ্যই বেশি করে গাছ লাগান। বাড়ির চারপাশে একটু গাছ লাগানোর চেষ্টা করুন। যারা আসলে ভাড়া বাসায় থাকে তাদের হয়তো চিন্তাই থাকে যে আমি কিভাবে গাছ লাগাবো, আমার তো ওই জায়গা নাই। কিন্তু আপনি চাইলে কোনো না কোনোভাবে আরও কয়েকজনের মাধ্যমে একটা দল করে আপনারা সবাই মিলে ভাবনা চিন্তা করে জায়গা বের করে ফেলতে পারবেন। দেখবেন চেষ্টা করলেই সব কিছু হয়। আর যেই হারে গরম পড়ছে, সবাইকে রিকোয়েস্ট করছি বেশি করে পানি খান, বেশি করে পানি খান। ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি খেলে উল্টো আরও কষ্ট হয় এবং এটা খুব বাজে রকমের এফেক্ট করে শরীরে। আমরা হয়তো বুঝি না, যখন বাইরে থেকে আসি তখন ঠান্ডা পানি খেয়ে ফেলি হঠাৎ করে। হিট স্ট্রোক করার কিন্তু টেন্ডেন্সি যদি কারো থেকে থাকে, এইটা কিন্তু আপনাকে আরও বেশি হেল্প করবে হিট স্ট্রোকের দিকে। সো নর্মাল পানি খান, বেশি পানি খান, আর যত পারেন মাংস খাওয়া কমিয়ে ফেলবেন, বেশি করে ফলমূল, শাকসবজি এগুলো খান। আর হিট স্ট্রোকের লক্ষণগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ভালো করেই ঘুরছে। ভালো করে যদি একটু পড়ে আমরা চিন্তা করি যে এখানে এইসব ক্রাইটেরিয়া আছে,
তাহলে তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যান। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ আপু, আপনার কাছে চলে আসি। এই যে আপনি বলছিলেন যখন 1 কোটি টাকা পাবেন তখন আপনি দেখা যাচ্ছে অন্যদেরকে এরকম করে হেল্প করবেন। যদি এরকম হয় ফ্যামিলিতে কাউকে দিতে হয়, হ্যাঁ মানে আপনার ইচ্ছে যে ফ্যামিলির কোনো একটা মেম্বারকে আপনি হাফ টাকা দিয়ে দিব, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তখন কাকে দিবেন? সেক্ষেত্রে 100% এটা আমার মাকে, কারণ আমার মা হচ্ছে পৃথিবীর সবার আগে। এটা আমার জন্য না, পৃথিবীর সব সন্তানই তার মাকে আলাদাভাবে একটা রেসপেক্ট, সম্মান। তো অবশ্যই করে আমি আমার মাকে সিলেক্ট করব, এবং সেকেন্ড অপশন যখন আসবে তখন আমি আমার প্রিয় মানুষটাকে করব, কারণ প্রিয় মানুষটা এই দুজনই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর বাবা তো অবশ্যই আছে। বাবা আবার এটা শুনলে আবার খুব রেগে যাবে, ও আচ্ছা তুমি তোমার যাও, আমি তোমার টাকা নিব না। তো মাকে যদি আমি দেই, এটাই কিন্তু বাবার পাওয়া, কারণ বাবা মায়ের পরে তো বাবা, দুজনই সমান ভালোবাসা। তো দেখা যাচ্ছে আমি 50 টাকা মাকে দিয়ে দিচ্ছি, আচ্ছা 50%, হ্যাঁ তুমি রেখে দাও, তার কাছে রাখা মানে আমার বাবার কাছে রাখা। কিন্তু প্রিয় মানুষটার জন্য ওটা তো আর আলাদা একটা বিষয় থাকে। তো দেখা যাচ্ছে তাকে তো সিলেক্ট করতে হবে। তো ফ্যামিলির ক্ষেত্রে মাকে আগে সিলেক্ট করব, দেন আমার প্রিয় মানুষটার সিলেক্ট 100% করতে হবে। বাহ বাহ, চমৎকার। নতুন কোনো বিজনেস যদি করতে হয়, হ্যাঁ তখন ওই বিজনেসে এই টাকা থেকে কাজে লাগাবেন কিছু টাকা? হ্যাঁ, নতুন বিজনেস বলতে আমি যেটাতে আছি বর্তমান সময়, যে লেজার অ্যাস্থেটিক যে মানে খুব হাই আছি, হ্যাঁ। তো আমার ক্ষেত্রে আসলে এই যে আপনি বলছিলেন 1 কোটি টাকা কিন্তু কিছু না, আজকে আপনাকে শেষ হয়ে যাবে, এক্ষুনি দিয়ে দিন একটু ভাই 1000 টাকার একটা নোট ভাঙালে মনে হয় কি কি ছিল, কি নিয়ে বাসায় এলাম। মানে আসলে এটা চোখের পলকে চলে যায়। মানে বর্তমান সময় 1 কোটি টাকা কিছু নয়। ওই যে আপনি একটা কথা বলেছিলেন যে ঢাকার বুকে গাছ, কারণ ঢাকার বুকে আমার কাছে মনে হয় না যে আসলে কারো পক্ষে সম্ভব, যতই আমরা 10 জন 12 জন মিলে, কারণ ঢাকায় 1 ফুটা জায়গার যে দাম বেড়ে গেছে বর্তমান সময়। তো আমরা চিন্তা করবো জায়গাটা, কেউ জায়গা ছাড়ে না, না সম্ভব না, কেউ জায়গা ছাড়ে না, না রাখে রাস্তা, মানে কিচ্ছু না, গাড়ি নিয়ে ঢোকা যায় না, এত চিপা, মানে একটা রিক্সাও ঢুকে না। কি করেছে, শুধু বাড়ি বানিয়ে ভাড়া, ওখান থেকে ভাড়া আসবে, সেটা দিয়ে একটা সংসার, সেটা চিন্তাধারা ঠিক আছে, তোমার একটা অ্যাসেট দরকার আছে, কিন্তু আমাদের ঢাকার বুকে এটা সম্ভব না যে এখানে কেউ গাছ লাগাবে। তবে সম্ভব, সেটা ওই যে আপনি বলেছিলেন যেভাবে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে শহরে যে যত বাড়ি আছে, অনেক হাই হাই বিল্ডিং রয়েছে, ওখানে ছাদে কিন্তু এখন বর্তমানে মাশাআল্লাহ কিন্তু যেটা আমার মা করেছে, এটা কিন্তু খুব ভালো। সমস্ত মনে কর সবজি থেকে শুরু করে সে ছাদের উপরে চাষ করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এই গরমে কিন্তু কেউ চাইলে ছাদ বাগান করতে পারে। তবে এটা ঢাকার জন্য, ঢাকার বাইরে তো জায়গা। তবে আমি এমনও দেখেছি আপু, যেটা হচ্ছে থাকে না যে ছাদ বাগান করেছে এক পাশে করে, অন্য ভাড়াটিয়া এসে ওই ছাদ বাগান সব কিছু নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি বুঝতে কখনো পারিনি, এখনো আমার মাথায় ঢুকে না, গাছ কি দোষ করেছে? হ্যাঁ, এই গাছ কি দোষ করেছে, মানে সিরিয়াসলি এরকম তো ভিডিও এসেছে, মানে গাছ ভেঙে টেঙ্গে একদম টপ একদম মানে শিকড় নষ্ট করে দিয়েছে, উপরে ফেলা। হ্যাঁ, এবং সেই যে মহিলা গাছগুলো লাগিয়েছেন ছাদে, কষ্ট তো আসলে সন্তান পালনের মতোই। কিন্তু হ্যাঁ, গাছ কিন্তু খুবই শখের একটা জিনিস, আপনি চাইলেই হুট করে আপনার ভেতর থেকে না আসলে হবে না, পারবেন না আপনি। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আপনি গাছ এনে জাস্ট লাগিয়ে দিলেন হয়ে গেল তা কিন্তু না, আপনাকে জানতে হবে, ভালোবাসা না থাকলে জানা হবে না, সময় জানতে হবে, কোন সময় গাছ লাগালে আসলে ঠিকঠাক গাছটা মানে উঠবে, তাই না? সো আমার কথা হচ্ছে মানে এত হিংসা, এই যে হিংসার কারণেও কিন্তু দেখেন এনভায়রনমেন্টের অনেক কিছু নষ্ট হচ্ছে, তাই না? হিংসে করে গাছটা নষ্ট করলো, এই গাছ কিন্তু, কারণ আমরা একজনের এই গাছ কিন্তু তাদের জন্য ভালো হতো যদি বড় হতো, তাই না? তাদেরকেও বাতাস দিত, তাদেরকে অক্সিজেন দিত, গাছ থেকে আজ গাছ আছে বলেই আমরা নিঃশ্বাস নিতে পারছি। এটা যদি না থাকে তাহলে এবং যেটার ফল আমরা পাচ্ছি, অসম্ভব গরম, প্রত্যেক বছর একটু 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 করে আমরা কেন ঢাকা থেকে গ্রামে ছুটে চলে যাই? কি কারণে যাই? এই যে প্রাকৃতিক দেখার জন্যই তো যাই। যখন আমরা একটা সে পাহাড়ে যাচ্ছি, আমরা ঢাকা বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর সুন্দর লোকেশনে চলে যাচ্ছি, মানে যখন অ্যাকচুয়ালি সবুজ বিল দেখছি, তার পাশে একটা খাল দেখছি, আমার না কেন জানি পুকুর দেখলে অতিরিক্ত গরমেও আমার মনে হয় কি ঠান্ডা ঠান্ডা ফিল হয়। হ্যাঁ, ঠান্ডাটা, কারণ পুকুরের পানিটা এমনিতেই কিন্তু ঠান্ডা থাকে। তো আমরা কি করছি ঢাকাতে, এই মানে একটু ছুটি পেলেই বা দেখা যাচ্ছে কাজ নেই, চলে যাচ্ছি কক্সবাজার, কারণ আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর লোকেশন আছে যা আমরা দেখেই শেষ করতে পারি। একদম একদম। আমাদের বন্ধুরা জুমে জয়েন করে ফেলছেন, কেমন আছেন আপনারা?
কেমন আছেন আপু? হ্যাঁ খুব ভালো আছি। আজকে তো মানে আমার বলে না টাকার গরম লাগছে। 1 কোটি টাকা হাতে না আসুক বলতেও তো ভালো লাগে। আপু টান টান উত্তেজনা 1 কোটি টাকা কিন্তু কম কথা না। হ্যাঁ কম কথা না, মানে টান টান উত্তেজনা, একদম ঠিক বলেছেন। আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। সোনিয়া আপু আগে আপনি বলেন তো, ইনস্ট্যান্ট 1 কোটি টাকা পেলে কি করবেন? শুভ সন্ধ্যা সবাইকে। জান্নাত নাহারি মিষ্টি আপু কেমন আছেন আপু? আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ। বাহ হ্যাঁ, আমি আজকে দেখলাম আপনি আসছেন, ভাবলাম যে আজকে বসতেই হবে। থ্যাংক ইউ আপনার কাছ আপু। থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। বাহ জান্নাত বাহ। নাহারি আপু এত গুণের মানুষ, আমি অনেক কথা আপুর কাছ থেকে শিখেছি। আপু আমার ট্রেইনার। বাহ চমৎকার, শুনে ভালো লাগলো। অনেক রাত পর্যন্ত আপু আমাকে অনেক ট্রেনিং দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপুকে। বাহ আর যাই হোক, আমি যদি 1 কোটি টাকা পাই এই মুহূর্তে আমি কানাডায় চলে যাব। যেই গরম ভালো ছিল। কানাডা এটা ভালো ছিল। কিন্তু আমি যেতে দিব না 1 কোটি টাকা নিয়ে, ভাগ দিতে হবে, কারণ আজকে আমি এখানে কিন্তু আছি। মানে দেশের টাকা নিয়ে বিদেশ এটা তো এটা খেলবো না। বাতিল, আপনি এটা বাতিল। দেশের টাকা দেশে খরচ করতে এই হবে। উইশটা বাতিল, দেশে থাকতে হবে, দেশে থাকতে হবে। কারণ কি আবহাওয়া এমন একটা জিনিস যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবকিছু প্রতিকূলতার মধ্যে আমরা বসবাস করতে পারি, কিন্তু বর্তমানে এত তাপমাত্রা বেশি, মানে ঘরে থাকাও দায় হয়ে যাচ্ছে। আর যারা বাইরে কাজ করছে তাদের অবস্থা যে কি করুন সেটা আসলে যারা কাজ করে তারাই বুঝে। এক্স্যাক্টলি। কিন্তু আমি মনে করি চিন্তা করেছি যে হ্যাঁ হ্যাঁ আমি মনে করি আমরা চাইলে মানে থাকে না যে যেইভাবে আমরা চেয়েছি বলে তরমুজকে বয়কট করতে পেরেছি, তরমুজের দাম কমিয়ে আনতে পেরেছি, সেইভাবে আমরা চাইলেই কিন্তু এই যে আবহাওয়াটা আস্তে আস্তে চেঞ্জও করতে পারি। হয়তো সবাই করবে না, 10 জন মানুষ শুরু করুক, শুরু করতে হবে, তাই না? শুরুটা করতে হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সোনিয়া আপু। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এখন তো বাড়ির কাজ করতেছেন না? হাসিনা আপু টাকাটা পেলে ভালো হয়। না একদম ইনস্ট্যান্ট 1 কোটি টাকা পেলে ওটাও কি বাড়ির কাজে লাগাবেন নাকি অন্য কিছু করবেন? না, আপনি দেশেই লাগাবেন। না, কারণ উনি বিদেশ যাবেন। একটু আগে কিন্তু ভয় পেয়েছে একজন কানাডায় চলে যাবে এই শুনে শুনে। হ্যাঁ বলেন। শোনান, অনেক ধন্যবাদ আপু। শুনতেছিলাম গল্পগুলো, অনেক ভালো লাগতেছিল। আসলে অনেক ধরনের কথা বের হয়ে আসে, অনেক ধরনের বুদ্ধি পাওয়া যায়, অনেক আলোচনা হয়। তো আমি আসলে এই মুহূর্তে 1 কোটি টাকা বলে প্রথম কি কাজ করবো জানো? হ্যাঁ। কারণ আমার অফিসে এখন একটা ডে কেয়ার নাই। তো এমনও নারীরা আছে যদি শুধু একটু বাচ্চাটাকে রাখার জন্য অনেক ফাইন জব ছেড়ে দেয়। আচ্ছা ওরা করতে পারে না, হ্যাঁ, ওদের হচ্ছে। অনেক মনের ইচ্ছা থাকে এইটুক সহযোগিতার জন্য। তা আমার না প্রথমেই একটা ইচ্ছা অনেক থাকা হইলে একটা ডে কেয়ার, আর বিশেষ করে মানে বৃদ্ধদের জন্য, বাচ্চাদের জন্য, যারা অসহায় বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, সবার জন্য না। যে অসহায় বাচ্চা রাস্তাঘাটে পড়ে থাকে, হ্যাঁ। বাবা মা জব করে খবর নাই এরকম। আর যেই মা বাবাদের হচ্ছে অনেক কিছু থাকার পর আবার কিছু না থাকার পর, দুইটা পর্যায়ে কিন্তু আছে, দেখে না, ওইভাবে রাখে না, দেখাশোনা করে না, পড়ে থাকে। তো এদের সুন্দর একটা ব্যবস্থা যদি করা যায়, এরকম যদি আমার থাকতো তাহলে করার ইচ্ছা ছিল। বাবা যদি কোনোদিন কখনো তৌফিক দেয়, এরকম একটা কিছু করার ইচ্ছা আছে। প্রথমে হচ্ছে ডে কেয়ারটা, বাহ মানে এটা আমার কেমন যেন একটা, মানে বিশেষ করে যে মেহজাবিনের একটা নাটক দেখার পর না, ওটার প্রতি আরো বেশি কেমন যেন একটা দুর্বলতা চলে আসছে। এটা নাটক ছিল না, ওই যে গত ঈদে মনে হয় হয়েছে। আমি অনন্যা। হ্যাঁ, আমি অনন্যা। ওই যে আরেকজন বলছে আমি অনন্যা। মানে এত খারাপ লাগছে এটা দেখে। আসলে এরকম কিন্তু অহরহ, কারণ যেখানে হয়েছে হয়তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে, চাইলেই পাওয়া যায়, যে কোনো একটা উত্তরা বলো, মহাখালী বলো, বা যে কোনো জায়গায়। কিন্তু এটা না মফস্বলে বা জেলা শহরে এটা পাওয়াই না, একদম তুমি খুঁজে এটা পাবে না। একদম common সত্যি কথা। scenario এখন। একদম সত্যি কথা। থ্যাংক ইউ হাসিনা আপু। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতির সময় হয়ে গেছে। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবারও ফিরে এলাম নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডাটা না আজকে অনেক বেশি চমৎকার হচ্ছে, কারণ আমরা জানতে পারছি 1 কোটি টাকা ইনস্ট্যান্ট পেলে কে কি করবে। সো আপনারা যদি আপনাদের ভাবনাটাও আমাদেরকে জানাতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। যারা কখনো জুমে এসে আড্ডা দেননি তাদেরকে বলছি,
লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই হচ্ছি বন্ধু, বন্ধুদের সাথে আড্ডা দিতে কোনো রকমের লজ্জা করতে হয় না। সো তাড়াতাড়ি জুমে চলে আসবেন। আজকে প্রথমবারের মতো যদি জুমে চলে আসেন খুব ভালো লাগবে, আড্ডা অনেক চমৎকার হচ্ছে। আমরা আবারও জুমে চলে যাই। ফাহিমা আপা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপনিও দেখি একটু জানান তো, হঠাৎ করে মনে করেন আপনি একটা লটারি কিনলেন যেটার প্রাইস হচ্ছে 10 টাকা আর ওটার ফার্স্ট প্রাইজ হচ্ছে 1 কোটি টাকা, ঠিক আছে? ওই ফার্স্ট প্রাইজ যদি আপনি জিতে যান ইনস্ট্যান্ট কি করবেন? হ্যাঁ মানে ওই যে সিনেমাতে আমাদের চিত্রনায়ক জসিম, হ্যাঁ প্রায় সময় দেখা যেত শুধু লটারি কিনতো এবং কিভাবে যেন সে কোটি টাকা জিতে যেত। মানে ওরকম যদি কিছু আপনার লাইফে হয় আর কি, লটারি কিনে টাকা পেয়ে গেছেন, একটু বলেন কি করবেন? ধন্যবাদ আপু। প্রথমে হচ্ছে দুই আপুকে অভিনন্দন জানাচ্ছি। মিষ্টি আপুকে ভারী মিষ্টি লাগছে, একদম সাদা পরি। ধন্যবাদ আপু। আর আপু আমাকে চিনতে পেরেছে কিনা জানি না, আমি ফাহিমা সুলতানা। আপুর সাথে গতকালকেও আমার কথা হয়েছে। আচ্ছা আপনি কেমন আছেন? আপনি চিনতে পারেনি না, এখন চিনতে পেরেছে। কেমন আছেন জিজ্ঞেস করেছে, হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি যে চলে আসছেন। হ্যাঁ 1 কোটি টাকা পেলে কি করব? তো প্রথমে আমি বলবো 1 কোটি টাকা পেলে প্রথমে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাবো, কারণ এটা তো আমার অবিশ্বাস্য একটা ব্যাপার পেয়েছি যেহেতু। তাই আমি প্রথমে হচ্ছে আল্লাহর রাস্তে দান খয়রাত করব, কিছু টাকা 5 লাখ টাকা দান খয়রাতের জন্য রাখবো। তারপরে আমি নিজে উমরা করব এবং কয়েকজন যাদের উমরা করার ইচ্ছা আছে, হজ করার ইচ্ছা আছে, আমি তাদেরকে সহযোগিতা করব। তারপর আবার স্পেশাল বাচ্চার মারা অনেকে আছে ট্রিটমেন্ট করাতে পারে না, আমার ইচ্ছা যে সে বাচ্চাদের মাদেরকে সহযোগিতা করার, যে তারা যেন প্রপার ট্রিটমেন্টটা যাতে তারা করতে পারে। এইগুলো নিয়ে আমি ভাগে ভাগে আর কি এই কাজগুলো করব। বাহ বাহ, চমৎকার। মাঝে মধ্যে আপনাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবের যারা আছে তাদের সাথে আড্ডা দিব, টিপ দিব। বাহ ভালো, চমৎকার। হ্যাঁ দোয়া করি আপনি 1 কোটি টাকা পেয়ে। হ্যাঁ অবশ্যই, কারণ সে কিন্তু অলরেডি সবাই আমি যেটা বুঝলাম আমরা প্রত্যেকে কিন্তু একটাই পেয়েছি যে আমরা যদি টাকা পাই আমরা মেয়েরা সবার আগে কি করছি, নিজেদেরটাই করছি এবং সমাজে কিছু ভালো কিছু দেওয়ার জন্য, নিজের জন্য না। কিন্তু কেউ কিন্তু আমরা নিজের জন্য করছি না, কারণ সমাজের জন্য যদি কিছু, কারণ আমরা বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে থাকি। অনেক সময় দেখা যায়, আরেকটা কথা না বলে নেই, আমি একটা জিনিস আমার কাছে খুব কষ্টদায়ক লাগে যখন দেখি কোনো সন্তান তার বাবা মার গায়ে হাত দিয়েছে। কারণ একটা সময় এই মা বাবারাই কিন্তু অনেক কষ্ট করে কি তার সন্তানদেরকে পৃথিবীতে এনেছে। আচ্ছা মা যদি না আনতো, বাবা, আমরা তাহলে এই যে আজকে আমি মাকে বলি, মা তুমি যদি আমাকে সেদিন পৃথিবীতে আনার সময় তো আমি মরে যেতে পারতাম, বাট আজকে আমি বেঁচে আছি বা তুমি আমাকে পৃথিবীতে নিয়েছো, এটার জন্য অবশ্যই করে আল্লাহর কাছে তো লাখ লাখ শুকরিয়া। সবার কিন্তু পৃথিবী দেখার ভাগ্য হয় না, অনেকে দেখা যাচ্ছে ছোটবেলায় চলে যাচ্ছে। তো মা বাবারা এত কষ্ট করে একটা সন্তান বড় করছে, তো এক পর্যায়ে তার যে এই যে 1 কোটি টাকা দেখা যাচ্ছে কি করছে, যদি বাবা মা পেয়ে সে কারো মা পায় সঙ্গে সঙ্গে সন্তানের হাতে তুলে দিচ্ছে। একদম হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু বাবা মা কোনোদিন চিন্তা করছে না এটা দিয়ে আমি এটা করবো না ওটা করবো, তার সন্তানের হাতে তুলে দিয়ে বলছে বাবা তোমার যা ভালো লাগে, যেটা করলে তুমি ভালো থাকবা সেটাই। কিন্তু দেখা যায় দিন শেষে একটা সময় যখন বাবা মারা তো বয়স হওয়ার সাথে সাথে তাদেরও এজ কমে যায়, তাদেরও ক্ষমতাটা কমে যায়, যার কারণে তো সন্তানের হাতে তার পুরো পুঁজিটা, সারা বছরে যে পুঁজিটা এটা দিয়ে দেয়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তখন তারা কি হচ্ছে, সন্তানের কাছে বোঝা হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের তাদেরকে টর্চারিং হচ্ছে। এখন কিন্তু আমরা এটা জানতাম না, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে জানি, কারণ প্রত্যেকের হাতেই এখন। হ্যাঁ যেমন বাবা মা যখন সন্তান মানুষ করছে এটা কিন্তু একটা বিনিয়োগ, তাই না? হ্যাঁ বিনিয়োগ। দেখা যায় পরে বেশিরভাগ সন্তান পরে তার বাবা মাকেই হয়তো ছেড়ে চলে যায়। মানে আসলে আপনি যেটা বলছিলেন এটা ছেড়ে যদি চলে যায় তাও ভালো, কিন্তু একটা অসুস্থ বাবা মাকে যদি ওই সময় টেকে, কারণ সে তো তখন বাচ্চা হয়ে যায়, কিন্তু আজকে এই যে সন্তান টর্চারিং করছে তারও তো সন্তান আছে। হ্যাঁ সবকিছু কিন্তু ফিরে আসে। কিছু গান তৈরি হচ্ছে, কিছু গান দেখাচ্ছে, এই যে বৃদ্ধাশ্রম আজকে কেন তৈরি হবে? হ্যাঁ কি কারণে আজকে বৃদ্ধাশ্রম
তৈরি হবে। অনেকের এখানে আছে, দেখো সমাজে সুবিধা বঞ্চিত নারীরা রয়েছে, যারা অনেক নারী আছে প্রতিবন্ধী। আমরা কিন্তু পেলে এটা করার চেষ্টা করি, অন্যকে নিয়ে ভাবি, কিন্তু অনেক সন্তানরা কি করছে, যে সারা বছরের সঞ্চয়টা তার হাতে তুলে দিল, আজকে কালকে আর চিনছে না কি করছে তার সাথে। আজকে হয়তো কারণ সমস্ত সঞ্চয় যখন তুলি, তার এটার প্রয়োজন হতে পারে, তার প্রয়োজন হলে তোমরা একটা নার্স রেখে দাও, প্রয়োজন নাই, বা তাকে দেখাশোনা করার জন্য কিছু রেখে দাও। বাবা মার দোয়া ছাড়া পৃথিবীতে কোনো সন্তান বড় হতে পারবে না। একদম একদম সত্যি কথা। আমাদের জুমে আরো অনেকেই চলে এসেছেন। নেলি আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, আপনার কাছ থেকেও জানতে চাইবো একই প্রশ্ন। ইনস্ট্যান্ট 1 কোটি টাকা পেলে কি করবেন? 1 কোটি টাকা যদি পেয়ে থাকি, হ্যাঁ যদি পেয়ে থাকেন, তাহলে হ্যাঁ যদি পাই তাহলে হয়তো ইচ্ছা আছে যে আসলে আমাদের সমাজে দেখেন, তো বিশেষ করে প্রতি ফ্যামিলি, কোনো ফ্যামিলিতে যদি প্রতিবন্ধী কেউ থাকে না, দেখবেন ওইখানে কিন্তু বেশিরভাগ ফ্যামিলি কিন্তু খুব অবহেলিত এরা। একদম একদম সত্যি কথা। আচ্ছা, আমি ওদের জন্য কিছু একটা করার যদি পেয়ে থাকি। আচ্ছা নেলি আপা, আপনার ওখানে সম্ভবত মানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যাঁ 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 বলেন, এখন মনে হয় ঠিক আছে, বলেন। হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব করছে হয়। হ্যাঁ হ্যাঁ, তো ইচ্ছা আছে ওদের জন্য কিছু করার, যদি ওখানে পেয়ে থাকি। মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানে লোকজনদের জন্য, শিশুদের জন্য আপনি কিছু একটা করতে চাচ্ছেন যদি টাকা পেয়ে যান। আসলে এটা আমার খুব ভালো লাগছে যে এখানে ফাহিমা আপাও বলছে আসলে স্পেশাল চাইল্ডদের জন্য কিছু করা উচিত সুযোগ থাকলে। আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে নিজের ফ্যামিলিতেও কিন্তু ওরা অনেক সময় অবহেলিত, মানে অনেক জায়গায় দেখা যায় অবহেলার শিকার হচ্ছে। সবাই নরমালি মানে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, মানে আমি এমনও দেখেছি নিজের বাবা মাও অ্যাকসেপ্ট করতে পারে না। অনেক ফ্যামিলিতেই কিন্তু পারে না। মানে একটা মা, সে জানে না তার গর্ভে একটা সুস্থ সন্তান আছে, কি স্পেশাল কোনো চাইল্ড আছে, কি অবস্থায় আছে। গর্ভধারিণী মা, সে জন্ম দিয়েছে, সে হয়তো ফেলতে পারছে না, কিন্তু এমনও হয় অনেক ফাদার অ্যাকসেপ্ট করছে না। মানে এটা হচ্ছে আমারই পরিচিত একটা ফ্যামিলিতে, আমি আর নাম নিলাম না, মানে আমি জানতে পেরেছি তাদের আরেকজন সন্তান আছে, মানে 3 সন্তানের মধ্যে আরো একজন সন্তান আছে যাকে আমি কখনো দেখিনি, কিন্তু দেখার কথা। হ্যাঁ, মানে এত ক্লোজ আমরা, কখনো জানতাম না সেই সন্তান আছে। তাকে একটা রুমে বেঁধে রাখতো কারণ সে স্পেশাল চাইল্ড। মানে আমি বুঝলাম না এই জিনিসটা কেন, এখানে মান সম্মানের কি আছে যে আমার বাচ্চা এরকম হলে আমি সমাজের সামনে আনতে পারবো? শুধু মান সম্মান না আপু, ব্যাপারটা এরকম, আমার খুবই ওয়েল নোন 2টা ফ্যামিলির কথা বলবো। তারা দেশটা ছেড়েছে শুধুমাত্র তাদের যে একটা সার্টেন, মানে তারা একটা স্পেশাল চাইল্ডের প্যারেন্ট হয়েছে, এই জন্য তারা দেশটা ছাড়তে বাধ্য হয়েছে। কারণ একজনের ইন লজের কেউই মেনে নিতে পারছিল না। মানে এমন ভাবে বলা হচ্ছিল, তুমি এমন কোনো পাপ কাজ প্রিভিয়াস টাইমে করেছো যেই জন্য আল্লাহ শাস্তি স্বরূপ তোমাকে এই সন্তানটা দিয়েছে। ইন লজ উইদাউট হিজ হাজব্যান্ড, হার হাজব্যান্ড, সবাই বলছিল যে এই জন্য সে মানে খুবই আর্লি, মানে ওখানেও নারীটার দোষ, তাই না? হ্যাঁ, মানে কথাটা খুব সুন্দর করে এভাবেই বলছে যে আল্লাহ মালুম তুমি কি এমন পাপ কাজ করেছিলে যেই কারণে আল্লাহ তোমাকে এই শাস্তিটা দিয়েছে। আমি বুঝলাম না, আল্লাহ মাফ করুক। আমি বুঝলাম না সুবিধাবাদী যারা সুবিধা নিতে চায় তারা কোনো না কোনো ভাবে রংলি ধর্মটাকে ঢুকিয়ে দেয়। যে কোনো কিছু ওদের বলতে ইচ্ছে করছে রং জিনিস ওখানে নিয়ে আসবে। শুধু রং জিনিস বলতে ইচ্ছে করছে তা না, মানে আমি একটা জিনিস বলেছি, ওদের মধ্যে ব্যাপারটা এরকম, ও একটা জিনিস বলেছে, এটাই সামহাউ ওটাকে প্রতিষ্ঠা করতে হবে, এটাই ঠিক, ধর্মে এইটা এইভাবে আছে। মানে অনেক মিথ্যা বলে, সবকিছু বলে। আমরা আরো অনেকেই জয়েন করে ফেলছে, আমরা আড্ডা আরো দিব। একটা ব্রেক নিয়ে এক্ষুনি আসছি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি। কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি।
Available at Herland stores. নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও ফিরে এলাম। আমাদের আড্ডা কিন্তু অলরেডি অনেক জমে গেছে এবং মাঝে মধ্যে আমরা আসলে আরও অনেক কিছু মানে টপিকের বাইরে অনেক কিছু জানতে পারছি। যেমন গরম নিয়ে আমি বলছিলাম যে আমাদের কারণে আসলে দেশটা এমন হয়ে গেছে, আমরাই নষ্ট করছি আমাদের এনভায়রনমেন্ট, আমরাই শেষ করে দিয়েছি। এই পরিবেশ নষ্ট করার জন্য একমাত্র আমরাই দায়ী। আপনি রাস্তায় বের হলেই দেখবেন যে যেখানে সেখানে ময়লা ফেলে একেবারে এই যে ড্রেনিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। আমরা শুধু বলি সরকার করছে না, কিন্তু দোষ তো আমাদেরও, আমরাই তো ফেলছি। সরকার তো আর প্রত্যেকের বাড়িতে এসে এসে দেখবে না যে কতটুকু ময়লা ফেলেছেন আপনি, আচ্ছা ঠিক আছে ভাই আমরা এগুলো নিয়ে যাচ্ছি, এভাবে তো আসলে দেখবে না। ময়লা যারা পরিষ্কার করে তারা আসলে ময়লাওয়ালা বলে অনেকেই, এটা বলা উচিত না, পরিষ্কারওয়ালা বলা উচিত তাদেরকে। তারা যে এত ময়লা নিয়ে যায়, আমরা তারপরেও দেখা যায় কোনো না কোন দিকে জানলা দিয়ে ফেলে দিলাম কিছু, রাস্তার উপর ফেলে দিলাম কিছু। এগুলো কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। একটু সচেতন হন, একটু সচেতন হলে কিন্তু এই যে পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। এই অসহ্য গরম তখন সহ্যের সীমায় থাকবে হয়তো। সো জুমে আরও অনেক বন্ধুরা আমাদেরকে জয়েন করে ফেলেছে। রুমা আপা, হ্যাঁ রুমা আপা আগে বলেন অসহ্য গরমে কেমন লাগছে? খুবই অসহ্য লাগছে, ভীষণ অসহ্য না লাগছে। রুমা আপাকে বলেছি, আপু আপনাকে না, আমি আপনার সাথে কথা বলবো, আমি রুমা আপাকে বলেছি। হ্যাঁ শুধু রুমা আপা, রুম্মন রুমা না, এখন রুমা আপা। হ্যাঁ আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ খুব ভালো আছি। একটু বলেন তো অসহ্য গরম কেমন লাগছে? অসহ্য গরম সবার যেরকম লাগে আমারও সেরকমই লাগতেছে। মানে অনেকে আছে, আমি আজকেই সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মানে তোমরা যারা বিদেশিদেরকে ফলো করে বলছো আই লাভ সামার, এখন তোমাদের কেমন লাগছে? হ্যাঁ সো অনেক সামার, আই লাভ সামার না, আই হেট সামার। আচ্ছা আপনি বলেন শুনি আপনার কাছ থেকে 1 কোটি টাকা পেলে কি করবেন বলেন? প্রথমে আগে দেখবো যে আমি তো লটারিতে পাবো না জানি, আর লটারি আমি কাটিও না। কেউ যদি আমাকে বৈধভাবে 1 কোটি টাকা দেয় তাহলে আমি এমন মানুষদের নিয়ে কাজ করতে চাই যারা মানুষের কাছে চাইতে পারে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে যারা মুখ ফুটে বলতে পারে না, অনেক কষ্টে আছে, আমরা জানি সে কষ্টে আছে। আমি তাদের এমন ব্যবস্থা করতে চাই যে লুকাই করতে চাই, কেউ যেন না জানে, পরবর্তীতে যেন ওদের ওই কষ্টটা আমি দূর করতে পারি। আমি এমন মানুষদের নিয়ে কাজ করতে চাই এই টাকাটা পাইলে। বাহ চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। আচ্ছা হ্যাঁ এখন রুমা আপা, এখন আপনার কাছে আসি। হ্যাঁ আপনি আনমিউট করেন। জি আপু। হ্যাঁ বলেন 1 কোটি টাকা পেলে কি করবেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে কোটি কোটি শুকর আদায় করব, যদিও পাবো না আমি জানি। সবারই এত মানে কনফিডেন্ট পাওয়ার একদম নাই। হ্যাঁ যদিও পাবো না, যদিও লোক সংখ্যা কমে তত আমাদের পাওয়ার চান্স বেশি। হ্যাঁ বলেন। প্রথমে নিজের জন্য কিছু ক্যাশ রেখে দেব ব্যাংকে, যেন আমি চলতে পারি। হ্যাঁ তারপর ওমরায় যাবো, হজে যাব। তারপর থার্ড টাইম যেটা করব, আমাদের দেশে অনেক কতগুলি শিশু আছে, অনেক বাচ্চারা আছে যারা স্কুলে যেতে চায়, পড়ালেখা করতে চায় কিন্তু পারে না। সেই সব কিছু বাচ্চাদের নিয়ে আমি কাজ শুরু করবো, এটা আমার ইচ্ছা। বাহ চমৎকার, থ্যাংক ইউ। শাহনাজ পারভিন আপা শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে আপা। শাহনাজ পারভিন আপা মনে হয় আমাদের সাথে আজকে জয়েন করেছে, আমি এর আগে আপনাকে পাইনি। আপনি কোত্থেকে জয়েন করেছেন আপা? আপু টাঙ্গাইল শাড়ি চলে আসছে। হ্যাঁ টাঙ্গাইল থেকে। বাহ খুব ভালো লাগলো আপু। আপনি কি প্রথমবার জয়েন করেছেন? না আপু এর আগেও জয়েন করেছি, মাঝখানে অনেকদিন করিনি। আচ্ছা আজকে আসলে জয়েন না করলে না, ননদিনী যেহেতু আছে। ও
আচ্ছা, ঘটনা এইখানে। আচ্ছা আচ্ছা, যাক, ননদ ভাবির সম্পর্ক অনেক ভালো, তাই না? হ্যাঁ, ইউজুয়ালি আমরা যেরকম শুনি সেরকম না, আসলেই ভালো। বাহ, মানে এটা হয়েছে কি, ওই যে একটা কথা বলে না, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আচ্ছা, হ্যাঁ আপু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার ননদ সম্পর্কে একটু শুনতে চাই। হ্যাঁ, ননদ এসেছে বলে আপনি আজকে জয়েন করেছেন, এটা ঠিক না, আপনার প্রতিদিন জয়েন করা উচিত। মিষ্টি তো মিষ্টির মতোই, স্পঞ্জ মিষ্টি, স্পঞ্জ মিষ্টি, না, এখন বলবে টাঙ্গাইলের চমচম। ও আচ্ছা, বাহ, ভালো। হ্যাঁ, নামটা খুব কার্যকরী। বাহ, চমৎকার আপু, খুব ভালো লাগলো। আমি চাই শুধু ননদের জন্য না, এই যে বন্ধুরা আছেন সবার জন্য আপনি যখনই সময় পাবেন, আমাদের যখন আড্ডাটা চলবে তখন জয়েন করে ফেলবেন। কিন্তু আমি কিন্তু একটু রাগ করেছি, কারণ সে ননদ দেখে তার খুব প্রশংসা করলো, আমি কেন বাদ যাবো? না না না, আমাদের দেশের যে সামাজিক অবস্থা, ননদের প্রশংসা না করলে তো এটা নিয়ে রিউমার হয়ে যাবে। আল্লাহ, ননদ এসেছে, ননদের প্রশংসা না করে আরেকজনের প্রশংসা করছে, এখানে ঝামেলা আছে। আচ্ছা, আমরা আবারও একটু জুমে চলে যাই। ফারহানা এমএল আপু, আপুর মনে হচ্ছে গরমে একেবারে কাহিল হয়ে গেছে। আমি যখন শুরুতে বলেছিলাম এই গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে, সো এই একটু স্বস্তি ফিল করেন, মানে ভুলে যান গরম নাই পৃথিবীতে। হ্যাঁ, আমরা আছি, শুধুমাত্র নেক্সাস লেডিস ক্লাব আছে। হ্যাঁ, আমরা মাইন্ডটা একটু ডাইভার্ট করে ফেলি গরম থেকে। হ্যাঁ আপু, বলেন 1 কোটি টাকা পেলে কি করবেন? সবাইকে ধন্যবাদ আপু, অনেকদিন পরে আমি জয়েন হতে পেরেছি। 1 কোটি টাকা পেলে আমি আসলে যেটা করবো, যে আমি তো আমার বাবাকে পাইনি, আমার মা খুব তাড়াতাড়িও মারা গিয়েছেন ইন্টারমিডিয়েট যখন পড়ি। তো আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে সব বাবা মাদের জন্য আমার কিছু করার ইচ্ছা। এটা 1 কোটি টাকা না পেলে আমার ব্যক্তিগতভাবে কিছু করার ইচ্ছা, আর 1 কোটি টাকা পেলে সেটা তো আসলে অনেক বড় পরিসরে কিছু করার ইচ্ছা, যে তাদের সন্তানদেরকে বুঝিয়ে দেওয়া যে আসলে বাবা মারা কখনো বোঝা হয় না। একদম সত্যি কথা, ইচ্ছা আর কি। এটা খুবই সুন্দর ইচ্ছে আপনার, এই যে বললেন 1 কোটি টাকা না পেলেও আপনার ইচ্ছে, আমার খুব ভালো লাগলো। এটা হলো আমার মানে ব্যক্তিগতভাবে ইচ্ছে, 1 কোটি টাকা তো পেলে বড় পরিসরে করব, আর ব্যক্তিগতভাবে আমার মন খারাপ হলে আমি খুব মানে আমি তো আসলে বিভিন্ন বৃদ্ধাশ্রমে যেতে পারি না, হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি যে অনেক বয়স্ক বাবা মারা আছেন, তাদের সাথে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, যে বোঝা মনে করে অনেকে হসপিটালে, সরকারি হসপিটালে মানে ফেলে রেখে আসে। আমার না খুব মানে খারাপ লাগে। হয়তো আমি আমার বাবাকে কাছে থেকে পাইনি, আমার মাকে আমি ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন হারিয়েছি, হয়তো আমি আমার বাবা মাকে পাইনি ঠিকভাবে, সেজন্য হয়তো বা আমার এই মানে মনের একটা ইচ্ছা আর কি। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর ইচ্ছে। ওবাইদা আপু আছেন, আর এদিকে রুমি আপু, মা বাবা রুমি আপুও জয়েন করছেন। আপনারা থাকেন, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে আবারও নিয়ে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও ফিরে এলাম, কিন্তু মন খারাপ করে বলতে হয় এখন একেবারে শেষ পার্টে আছি আমরা। আসলে সময়টা না কোন দিকে চলে যায় বোঝাই যায় না। আমার স্টুডিওর বন্ধুরা বলছিলেন যে প্রথমে ভেবেছিলাম অনেকক্ষণ এতক্ষণ কি কথা বলবো, আর এখন বলছে আসলে কোন দিকে সময় চলে গেছে। সো আমরা তাড়াতাড়ি একবার জুমে চলে যাই। ওবাইদা আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাসি দেখে মনে হচ্ছে আপনি 1 কোটি টাকা পেয়েই গেছেন। হ্যাঁ, মনে হচ্ছে যে সম্ভাবনা আছে নাকি। এই বিষয়টা আজকে এমন না, কল্পনা করার একটা বিষয় যে আমি যদি পেতাম, সুন্দর কথা বলেছেন। আমি একটু সবাইকে বলে দিই, আমরা এই যে কল্পনার জগতে একটু ঘুরে আসার জন্যই আজকের এই টপিকটা রেখেছিলাম। আবার ভাববেন না সত্যি সত্যি 1 কোটি টাকা কেউ পেয়ে গেছে। আমি তো এখন ফিল করছি যে আমি 1 কোটি টাকা নিয়ে টাঙ্গাইল ফিরছি। হ্যাঁ, ইমাজিন
ইমাজিনেশনে আপনি ফ্লাইও করতে পারেন, তাই না? সো ওবায়দা আপা, হ্যাঁ কল্পনা করেন যে আপনি পেয়ে গেছেন। এটা আমারও একটা আশা, টাকা যদি আমার থাকতো তাহলে আমি মধ্যবিত্ত ফ্যামিলির অনেকে আছে টাকার জন্য চিকিৎসা করাইতে পারে না, এটা আমাকে খুবই কষ্ট দেয়। কিছু নিজেদের কিছু দূরের জানতে পারি যাদের, আমার খুবই কষ্ট লাগে। আমি যতটুকু পারি, কিন্তু আমার ইচ্ছা করে তাদেরকে টাকা দিয়ে ডাক্তার দেখায় দেওয়ার জন্য, তারা ইচ্ছা করে এত এমন সব কিছু কষ্ট ভোগ করেন। এটাই আগে প্রথম করণীয় দরকার। যদি আমি নিজেদের মধ্যে কিছু দেই, কিন্তু সবাইকে তো দিতে পারি না, নিজেদের যারা একদম সত্যি কথা। আসলে চিকিৎসা আমি করতে পারছি, আরেকজন করতে পারে না, এটা একদম সত্যি কথা। তখন দেখতে আসলেই খারাপ লাগে, কষ্ট লাগে। থ্যাংক ইউ সো মাচ ওবায়দা আপা। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন হচ্ছে একটা গান শুনে ফেলবো। হ্যাঁ, আমাদের গানের পাখি উড়ে উড়ে চলে এসেছে। রুমি আপা, ডিরেক্ট গানে চলে যান। হ্যাঁ যাও, আমার কোনো দোষ নাই, কিন্তু কোনো টাকা দিতে পারবো না এভাবে। টাকা দিতেই হবে না, ভালোবাসা দিব, ভালোবাসা। আমি 1 কোটি টাকা নিয়ে বসে আছি, আমি প্ল্যানিংও করে ফেলেছি। গেয়ে ফেলেন। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, তুমি বলবে। ঝিরি ঝিরি বাতাসে দূরে আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না, তুমি শুনবে আমি বলবো। সন্ধ্যাবেলা আমি বসে আছি দুজনে। আমার কোনো দোষ নাই, গানটা তোমার ভাইয়া বের করে দিয়েছে, পাশে বসে আছে। আমার ভাইয়াকে থ্যাঙ্কস, ভাইয়ার জন্য লিরিক্স বের করে দিয়েছে, এই যে ভাইয়ার জন্য দিচ্ছি। খুবই সুন্দর গান সিলেক্ট করেছে ওনাকে। আমাদের সব নারীদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেকে আছে, সবার সাথে কথা হবে। তার আগে একটু স্টুডিওর বন্ধুদের সাথে কথা বলতে চাই, কিন্তু সেটা হচ্ছে আজকের যে 1 কোটি টাকা, তো যাই হোক আমরা আজকে যে 1 কোটি টাকা মানে আমরা টেবিলে নিয়ে বসে আছি, অলরেডি সেটাই আমি স্বপ্ন দেখছি, মানে উনি ওনার কল্পনার জগতে এমনভাবে অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ বলেন। কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু যখন বিরতি ছিল সেই মুহূর্তে কিন্তু গুনগুন করে গান শুনেছিলাম একটা আপুর কাছ থেকে, টাকা ও টাকা। এই গানটা এখন আমি শুনতে চাই, কারণ 1 কোটি টাকার এটাই হচ্ছে আজকে গিফট পাবো। বাহ, আপনি কি চান সবাই? না, এটা আমি আপনার কথা শুনতে চাই না, এটা অবশ্যই করে আমাকে শোনাতে হবে, কারণ আমি অলরেডি শুনে ফেলেছি। আমি চাই এখন দর্শকরাও শুনুক, আমাদের বন্ধু যারা রয়েছে, যারা এই মুহূর্তে দেখছে, আপনার টাকা নিয়ে যেহেতু, হ্যাঁ মানে আমি খুব বাজে গাই, মাশার মতো তো জীবনেও হবে না। মাশা বলবে ছি কি গেয়েছে। হ্যাঁ সরি মাশা। তো আমরা গানটা শুনি। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার কাঁধে বসো। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার কাঁধে বসো। এটা যদি বাস্তব হতো তাহলে কেমন হতো? উড়ে আসলে ফেলে দিতাম, এত টাকা ভালো লাগে না। আরেকটা প্রশ্ন, টাকা মানেই হচ্ছে যন্ত্রণা, আমার কাছে অতিরিক্ত টাকা হয়ে গেল। আমার কিন্তু আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে বলেছি টাকা পেলে কি করব, সবার কিন্তু আমরা জেনেছি, কিন্তু আমি কিন্তু আপনারটা জানি না। আপনি যদি বলেছিলেন চা শ্রমিকদের কথা বলেছিলাম, আমি ওদের লাইফটা দেখে আমার আসলে খুব কষ্ট হয়েছে। একজন মানে সে বলল যে
আমরা তো 15 কেজি সবসময় তুলতে পারি না, মানে 15 কেজি কেউই পারে না একদিনে, যে টাইমটা থাকে আর কি। ওরা অনেক সময় একবেলা খায়, হ্যাঁ একবেলা খায়, এবং অনেক সময় দেখা যায় এতটুক ভাত আছে, ফ্যামিলির মেম্বার হচ্ছে 7-8 জন, ওটাই ওরা খায়। হ্যাঁ, তখন আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা তাহলে আর কিছু করছেন না কেন? যে উত্তরটা পেয়েছিলাম তারপরে আমার আসলে কিছু বলার ছিল না। বলল আমরা জন্ম থেকেই, মানে আমাদের বাবা, তার বাবা, তার বাবা, আমরা জেনারেশন বাই জেনারেশন এটাই জানি, আমরা আর কিছু জানি না। না, ওদের তো ব্যাপারটা, তো আমি ওদের হেল্প করতাম। দিন এনে দিন খাওয়াও তো বলা চলে না, কারণ তিন বেলাও তো ওরা খেতে পারছে না। এখন ঢাকা শহরে একজন ভিক্ষুক এর চাইতে বেশি টাকা কামায়। ফর শিওর আপু, ওরা যেখানে একবেলা পেট পুরে খেতে পারছে না, ওরা ওদের জেনারেশনকে এগিয়ে নিবে কিভাবে, লেখাপড়াই করাবে কিভাবে? কিছুই তো আসলে সম্ভব না ওদের পক্ষে। সম্ভব না এই যুগে, মানে 15 কেজির দাম 170 কি 80 টাকা, এটাতে কি সম্ভব? কি কি তাও দিনে দিনে দেয় না, 5-6 দিন পর দেয় টাকাটা, কিচ্ছু করার থাকে না। জুমে চলে যায় আবার নার্গিস আপা। হ্যাঁ নার্গিস আপা, খুব সুন্দর আপনার হাসি, দেখতে অনেক ভালো লাগছে। আনমিউট করতে হবে। নার্গিস আপা আমার মতো যখন তখন হাসে, আমিও যখন তখন হাসি, আপুও সুন্দর করে যখন তখন হাসে। বলেন আপা। 1 কোটি টাকা। ও ওয়াও, মানে আপু তো টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রতি ছড়াই দেব, সেটার মধ্যে হাত পা ছড়া শুভ, ফ্যানটা ছাড়বো, এসি তো নাই, সুতরাং ওটা বাদ। সুতরাং ফ্যান ছেড়ে 1 কোটি টাকার মধ্যে শুয়ে তারপরে একটু নিজে মজা নিব, তারপরে ফ্যামিলির সাথে ডিসিশন করবো, ডিসাইড করবো যে কি করব, আমি কি করব, কি করলে সবার উপকার হতে পারে, নিজের সবার এবং সবার। বাহ বাহ। তবে আপুর ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগছে। আপু 1 কোটির ফিলটা আগে নিবে। আগে ফিলটা, এটাই কিন্তু ডিফারেন্ট ছিল, এটাই উচিত। থ্যাংক ইউ আপু, আপনি বেস্ট। হ্যাঁ, আজকে না, আজকে কেয়া কসমেটিক্স এর তরফ থেকে উনাকে পুরস্কার দেওয়া হলো। হ্যাঁ, পুরস্কার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে, খুব কালকে আমি ইত্যাদি দেখেছিলাম, খুব ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে, হ্যাঁ আমরা তো 90s এর যারা, আমরা এইভাবে বড় হয়েছি। অনেক বড় গাছ। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের যে নারীরা যেভাবে কানেক্ট হচ্ছে আমাদের সবার সাথে, এই যে নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে, মানে অন্যরকম একটা ফিল পাই, একদম বড় একটা পরিবার হয়ে গেছে, তাই না ফাইমা আপা? অনেক বড় একটা পরিবার, এবং সবাইকে দেখলে শান্তি লাগে। বিশেষ করে নার্গিস আপার হাসিটা দেখে না, নার্গিস আপাই। হ্যাঁ সেটাই। আচ্ছা, খুকু আপার কাছে যাই। খুকু আপা। হ্যাঁ আপু। হ্যাঁ বলেন, বলে ফেলেন, কিসের অপেক্ষা করছেন? প্রশ্নপত্র ফাঁস। আমার তো, আমি তো পাওয়ার আগে খুশি খুশি লাগতেছে, আমার কাছে মনে হয় পেয়ে গেছি, এরকম লাগতেছে। সবার কথা শুনে মনে হচ্ছে পেয়ে গেছি। হ্যাঁ, মানে ফিল করেন। শুনেন, ইউ ক্যান ফ্লাই ইন ইউর ইমাজিনেশন। হ্যাঁ, সো আমরা যে কোনো কিছু ইমাজিন করতে পারি, আমাদের ভাবনাটাকে খালি আর একটু বড় পরিসরে ভাবা দরকার, তাই না? থ্যাংক ইউ সো মাচ। কল্পনার জগতে পেয়ে গেলাম, বাস আর কি, জীবনটাকে উপভোগ করব, যেটা না পাওয়ার সেটা পাওয়ার চেষ্টা করব, ঘোরার চেষ্টা করব, এই তো। আর কি করব এই টাকা দিয়ে? টাকা জীবন আর কি করেন? থ্যাংক ইউ আপা। মমি আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই 1-2 লাইনে। আপনি কি বলতে পারবেন, ওই যে 10 টাকার লটারি যে বিক্রি করতো, হ্যাঁ ওই সময় লটারি 10 টাকায় লাখ টাকা পাওয়ার সুযোগ, একটু দেখি এরকম করে বলেন তো, অভিনয় করে তাদের মতো করে। হ্যাঁ আপু, তাদের মতো করে একটু অভিনয় করে দেখান। হ্যাঁ ধন্যবাদ আপু। আমার কাছে মনে হয় আপু, আমার জীবনে আমি কোনো লটারি পূরণ করতে পারিনি আপু। না না, আপনি ওটা বাদ দেন, আপনি অভিনয় করে দেখান যে আপনি ক্যানভাসারদের মতো 10 টাকার লটারি বিক্রি করছেন, জুমের বন্ধুদের কাছে বিক্রি করেন, বাসের ভিতরে আপু বলে লটারি 10 টাকার লটারি কে নিবেন, নিয়ে নেন, জিতলে কি পাবেন? লাখ টাকা, সবকিছু ফ্রি, অনেক কিছু পাবেন, সবকিছু ফ্রি, তাড়াতাড়ি নিয়ে নেন। কে কে আছেন এই মুহূর্তে নিয়ে নেন, কিনে নেন। এই তো আপু, হবে আপনাকে দিয়ে হবে। আমি ভাবতেছি একটা বিজনেস করব, মমি আপাকে ক্যানভাসার হিসেবে রাখবো।
কোনো সময় কোনো জায়গায় আমার লটারিতে কিচ্ছু ওঠে না আপু। আরে ধুর, এটা বললেন না। হ্যাঁ, ওই যে লটারিতে পাবেন না বলেই আপনি লটারি বিক্রি করবেন, আমরা কিনবো। সেটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে, এত সুন্দর আড্ডা হয়েছে। সো আপনাদের দুজনের কথা শুনে না আমার খুব ভালো লেগেছে। খুব খুব একদম শেষ মুহূর্তে আছি, কোনো শুভেচ্ছা বার্তা যদি দিতে চান আমাদের এত নারীদের জন্য, লেডিস ক্লাবে এসে কেমন লাগলো একটু এটা একটা কথা আছে, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে বর্তমান সময় কিন্তু আমরা নারীরা খুব এগিয়ে আছি, কিন্তু এর পিছনে আছে প্রতিটা নারীর পিছনে সাপোর্ট দরকার। সাপোর্ট ছাড়া একটা নারীর কখনোই কিন্তু অত দূর পর্যন্ত যাওয়া সম্ভব না। আমরা পুরোটাকেই কিন্তু বর্তমান সময় দেখবেন যেখানেই যান না কেন নারী, একদম সত্যি কথা, সাপোর্টটা বেশি থাকে। কিন্তু ফ্যামিলি সাপোর্ট যদি ওই নারীটাকে না দেওয়া হয়, তার পিছনে যদি ফ্যামিলি সাপোর্টও লাগে, আর নারীরা সম্মিলিতভাবে অনেক কিছু করছে, কিন্তু চায় না যে সেটা করুক বা ওটা করুক। দেখা যাচ্ছে ফ্যামিলিতে না অনেক অনেক হাজবেন্ড সাপোর্ট করে। এখন আমরা আবার অনেক লম্বা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, নেক্সাস টিভিকে অসংখ্য ধন্যবাদ, নাদিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। টাকা পাই না পাই টপিকটা ছিল খুবই এনজয়েবল। আমাকে যারা আজকে দেখেছেন, যারা শুনেছেন, আমার কোনো কথাই যদি আপনারা ইন্সপায়ার্ড হয়ে থাকেন, এটা আমার জন্য এখানে আসা সফল। সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। বিদায় নিয়ে নিচ্ছি নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।